হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 ডিজিটাল বর্তনী অধ্যায় আমরা পড়ছি। তো সেই ডিজিটাল বর্তনী অধ্যায়ের এটা হচ্ছে দশম ভিডিও এবং থিওরি অংশের এটা শেষ ভিডিও। এর সাথেই আমাদের এইচএসসি যে সিলেবাস রয়েছে ডিজিটাল বর্তনী থেকে সেটা কমপ্লিট হবে। তো একটাই টপিক আমাদের আলোচনা বাকি রয়েছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি, বাংলায় আমরা বলি অখণ্ড বর্তনী। নাম থেকেই বুঝতে পারছো অখণ্ড বর্তনী রয়েছে, তার মানে একটা ছোট কিছুর মধ্যে অনেক কিছু রয়েছে। তো সেটা আলোচনা করার আগে আমরা একটু তার পূর্ববর্তী আলোচনায় চলে আসি। তো বর্তনীতে সাধারণত যে উপাদানগুলোকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আমরা বাংলায় বলি একটা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান আর দ্বিতীয় হচ্ছে সক্রিয় উপাদান। তো এরকম দু রকমের উপাদান থাকে, যেমন ধারক সি, রোধক, আবেশক, যেগুলোকে আমরা RCL দিয়ে প্রকাশ করে থাকি। আর সক্রিয় উপাদান যেমন ধরো ডায়োড, ট্রানজিস্টর, এদেরকে আমরা বলে থাকি অ্যাক্টিভ এলিমেন্ট কিংবা সক্রিয় উপাদান। তো যখন বর্তনী তৈরি করা হয় সেখানে বুঝতে পারছো ধারকও লাগবে, আবেশকও লাগবে, রোধকও লাগবে এবং তাদেরকে যুক্ত করতে হবে। তো তাদেরকে যুক্ত করার যেটা পুরনো এবং প্রচলিত যে নিয়ম অর্থাৎ পদ্ধতি, সেটা কি না পরিবাহী তার দিয়ে তাদেরকে যুক্ত করা। তো পরিবাহী তার দিয়ে যখন তাদেরকে যুক্ত করা হয় তখন কি ব্যাপার হয় না বুঝতে পারছো, যদি আমার 50টা কম্পোনেন্ট যদি লাগে তো তাদেরকে পরিবাহী তার দিয়ে আমরা যখন যুক্ত করব তখন বুঝতে পারছো কতটা বেশি আকার নেবে সে। তার মধ্যে যদি একটা কোথায় যদি তার কাটা হয় কিংবা যদি কোনো কারণে সংযোগে ত্রুটি হয় তখন কিন্তু পুরো বর্তনীটা কিন্তু অকেজ হয়ে যাবে। তো এই রকম বর্তনী ব্যবহার করার ক্ষেত্রে যখন তার দিয়ে তাদেরকে যুক্ত করা হচ্ছে পরিবাহী তার দিয়ে কিংবা ঝালাই করে করে যুক্ত করা হয়, যেরকম তোমরা দেখেছো ইলেকট্রনিক্সের বর্তনীগুলোতে, তখন দু রকমের অসুবিধার সম্মুখীন হয়ে থাকি আমরা। কি কি না, প্রথম হচ্ছে সংযোগের ত্রুটি, দ্বিতীয় হচ্ছে বর্তনীর আকার কিংবা বর্তনীর সাইজ। আমি তোকে একটু বলি। প্রথম যেটা লিখেছি যে সংযোগের ত্রুটি, যেটা আমি এক্ষুনি বললাম, যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোকে আমরা যুক্ত করছি। তো পরপর পরিবাহী তার দিয়ে সেগুলোকে যুক্ত করলাম, ঝালাই করলাম। সাপোজ আমার 30টা 40টা কম্পোনেন্ট লেগেছে, উপাদান লেগেছে বর্তনীতে। তো অনেকটা স্পেস জুড়ে তো রয়েছেই, তার মধ্যে কোন এক জায়গাতে যদি কাটা থাকে কিংবা ঝালাইটা খুলে যায়, তো একটা বড় জটিল বর্তনীতে সেই কাটাটা কোথায় আছে সেটা খুঁজে বের করা কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ হবে, সহজ হবে না কিন্তু। তার মানে অনেকটা সময় নষ্ট, আর সেটাকে খুঁজে যদি নাই পাই তাহলে পুরো বর্তনীটা অকেজ হয়ে গেল। অতগুলো কম্পোনেন্টের মধ্যে কোথায় যে বর্তনীতে গন্ডগোল সেটা খুঁজে পাওয়া মুশকিল। তার মানে এইভাবে সংযোগ করার ক্ষেত্রে এই ত্রুটিটা কিন্তু চলে আসার সম্ভাবনা প্রবল। কোথাও না কোথায় একটা কানেকশন খুলে গেল কিংবা ঝালাই খুলে গেল, কোথায় কেটে গেছে সেটা খুঁজে পাওয়া কিন্তু সহজ কাজ না। দ্বিতীয়ত বর্তনীর সাইজ। যখন আমি 100টা কি 50টা কি 80টা কি আরো বেশি কম্পোনেন্টকে নিয়ে যখন একটা বর্তনীকে তৈরি করছি, সেগুলোকে যুক্ত করা হচ্ছে, তখন সে সাইজটা কিংবা আকারটা অত বড় হয়ে যাবে যে তাকে ক্যারি করা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে সেটা কিন্তু খুবই জটিল ব্যাপার হয়ে যাবে। তার মানে একটা আকারটাও বর্তনী খুব বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা কম্প্যাক্ট ফর্মে পেতাম, চিপ ফর্মে পেতাম, তাহলে কিন্তু খুব সুবিধা হতো। তো এই ধারণাটা, এই দুটো মূলত সমস্যার জন্য পদার্থবিদ কিংবা ফিজিসিস্ট জেসি কিলবি উনি কিন্তু একটা আইডিয়া কিংবা উনি প্রবর্তন করেন এই আইসির কথা। অর্থাৎ এখানে কি না সিলিকন, তোমরা জানো অর্ধপরিবাহী, যেটা নিয়ে আমরা আগের চ্যাপ্টারে পড়লাম। তো সেই সিলিকনের চিপ, ছোট্ট সাইজে একটা ছোট্ট চিপ একটা বর্তনী, যার মধ্যে অসংখ্য মানে একটা পরিকল্পনা মাফিক করতে হবে কাজটা। তো সেটা অবভিয়াসলি হাতে না তৈরি করে আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াল ভাবে তৈরি করব, মানে অনেকগুলো তৈরি করব যাতে করে খরচটাও কম হয়। তো তার মধ্যে ওনার এই আইডিয়াটাই ছিল যে আইসির মধ্যে
অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, অনেকগুলো রোধক থাকবে, ধারক থাকবে, সেগুলোকে কম্বিনেশন করা হবে, সেগুলো করে একটা চিপ, তার মধ্যে অনেকগুলো থাকবে, আর সেইটাকে আমরা বর্তনীতে সরাসরি যুক্ত করব। তারপরে ইন্ডিভিজুয়ালি যে যুক্ত করা, অর্থাৎ পরিবাহী তারগুলোকে যুক্ত করা, সোল্ডারিং করা কিংবা ঝালাই করা, সেই কাজটা করতে হবে না। শুধুমাত্র একটা চিপ নিয়ে নাও, চিপের কানেকশন করার জন্য পিনগুলো থাকবে, পায়ের মতো পিনগুলো থাকবে, সেটা গিয়ে সরাসরি বর্তনীতে যুক্ত করা। যখন ব্রেডবোর্ডে প্র্যাকটিক্যাল করবে তোমরা, এইচএসএ কিংবা আমাদের গ্রাজুয়েশন প্র্যাকটিক্যাল করার সময় সরাসরি ব্রেডবোর্ডে সেই পিনগুলোকে প্রবেশ করালেই হয়, তো কোনো অসুবিধা কিন্তু থাকে না। তাহলে এই আইডিয়াটা কিন্তু একটা যুগান্তকারী আইডিয়া ছিল, কারণ হচ্ছে বর্তনীর সাইজ রিডিউস হয়ে যাচ্ছে, সংযোগের কোনো ত্রুটির আর ব্যাপার থাকছে না। তো এই আইডিয়াটা কিন্তু জেসি কিলবির ছিল। পরীক্ষাতে তোমাদের প্রশ্নও রয়েছে যে আইসি বলতে কি বোঝো, তো এটা তোমরা বইতেও রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি, এটা একটা ছোট সাইজের একটা চিপ, একটা, একেই বলা হয় আইসি। অখণ্ড কেন না, তার ভেতরে সবগুলো থাকছে, তাদেরকে আলাদা করে ঝালাই করতে হচ্ছে না। তাহলে অনেকগুলো বর্তনীর একটা ছোট সংস্করণ কি ছোট রূপ, সেটাই আমরা সরাসরি লাগাবো। এবার প্রশ্ন হচ্ছে, আইসির এই আবিষ্কার কিংবা আইসি তৈরি থেকে কি কি সুবিধা আমরা পাবো আর কি কি অসুবিধা আসতে পারে। তো সুবিধা সম্বন্ধে আগে বলি, যেহেতু অ্যাডভান্টেজই বেশি রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই আইসি কে বর্তনীতে যুক্ত করছি, তার প্রথমত বর্তনীর সাইজ অনেকটা কমে যাচ্ছে, তাহলে অত স্পেসিয়াস আর থাকছে না, আমি যেখানে খুশি তাকে ক্যারি করে নিয়ে যেতে পারি। একটা ছোট্ট চিপ, যেরকম তোমরা কম্পিউটারে দেখবে প্রসেসর, সে ইন্টেলের কিংবা আমি মাইক্রো প্রসেসরের কথাটাই বলি, তো সেই ইন্টেলের হোক, পেন্টিয়াম এর হোক, যে প্রসেসর গুলো থাকছে, তো সেখানে দেখা গেছে, তোমাদের বইতে খুব ভালো তথ্য দিয়েছে, ইন্টেল এবং পেন্টিয়াম এর মাইক্রো প্রসেসরে 10 লক্ষেরও বেশি ইলেকট্রনিক উপাদান, তো ভেবে দেখো, একটা ছোট্ট চিপের মধ্যে 10 লক্ষেরও বেশি ইলেকট্রনিক উপাদানকে যুক্ত রাখা সম্ভব। আর তার পিনগুলো থাকছে সরাসরি বর্তনীতে আমরা যুক্ত করে দিলাম, বেশি পাওয়ার সাপ্লাইও লাগে না, সেটাও একটা অ্যাডভান্টেজ। আর এই ক্ষেত্রে কোনো সমস্যা যদি চিপে দেখাও যায়, তার রিপেয়ারিং করার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে, তাই দামটাও খুব বেশি হয় না। তার মানে কি, আমরা সরাসরি সেই চিপটাকে ফেলে নতুন চিপ লাগিয়ে দিতে পারি। তাহলে একটা বাল্কি ব্যাপারটা থাকছে না, যে অনেকটা জায়গা নিচ্ছে, অনেকগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে। যে সমস্যাগুলো শুরুতে ছিল সংযোগের ত্রুটি কিংবা বর্তনী সাইজ নিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে আইসি ব্যবহার করার ফলে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, বিরাট বড় অ্যাডভান্টেজ। নেক্সট যেটা বলা হচ্ছে যে আকার ছোট, তো বাণিজ্যিক ভাবে যখন আমরা অনেকগুলো উৎপাদন করব, তখন কিন্তু এর খরচও কম হবে, তাহলে কিন্তু ব্যবহার করতে সুবিধা হবে। এইবার প্রশ্ন হচ্ছে, যেহেতু অনেকগুলো, একটার মধ্যে 10 লাখ উপাদান থাকতে পারে, তা কমও থাকতে পারে, তার মানে একটা বড় বর্তনীতে যে অতটা সাইজ নিত, সেটা আমি একটা ছোট্ট প্লেসের মধ্যে তাকে প্লেস করে দিতে পারছি। অর্থাৎ যে কোনো জটিল বর্তনী তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাটা থাকতো, অনেকগুলো উপাদান, তাকে কোথায় রাখবো, কোথায় লাগাবো, অতগুলো তার দিয়ে জুড়তে হবে, পাওয়ার সাপ্লাই অনেক দিতে হবে, এই ক্ষেত্রে সেটা কিন্তু থাকছে না। একটা ছোট্ট স্পেসের মধ্যে অতগুলো উপাদানকে আমরা ইনক্লুড করতে পারছি বর্তনীতে। তার মানে জটিল বর্তনী গঠন করার ক্ষেত্রে এই আইসির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো তো গেল অ্যাডভান্টেজের কথা। পরীক্ষাতে আইসি ব্যবহারের সুবিধে অসুবিধা এগুলো জিজ্ঞেস করতে পারে, 1 মার্কসের কোশ্চেনে, 2 মার্কসেও হতে পারে, 1 মার্কসের চান্সেস বেশি। তো অসুবিধা কি হতে পারে না, আইসিতে যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ট্রান্সফরমার বা আবেশক, অর্থাৎ এল, ইন্ডাকট্যান্স আর ট্রান্সফরমারকে কিন্তু বর্তনীর মধ্যে স্থান দেওয়া সম্ভব না। হ্যাঁ, এরকম বর্তনী পরিকল্পনা করা যেতে পারে যেখানে এই আবেশকের যে প্রভাবটা যতটা সম্ভব কমানো যেতে পারে, কিন্তু ট্রান্সফরমার কোনোভাবেই কিন্তু আইসির মধ্যে ইনক্লুড করা যাবে না। তোমরা জানো ট্রান্সফরমারের সাইজ কেমন, সেটা সম্ভব কিন্তু নয়। তো এটা একটা অ্যাডভান্টেজ জায়গায় ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, যেটা আমরা যুক্ত করতে পারছি না, কিন্তু বাকিগুলো থাকতে পারছে। তো একে আমাদেরকে বাইরে থেকেই ট্রান্সফরমারকে যুক্ত করতে হবে আইসির সঙ্গে, ভেতরে কিন্তু ইনক্লুড করা সম্ভব না ওই সাইজের মধ্যে। নেক্সট যে পয়েন্টটা যেটা রয়েছে, যে আমরা যখন যুক্ত করার সময় পিনগুলো থাকে, পিনগুলো দিয়ে যুক্ত করি, কিন্তু আইসি গুলোতে আমি আগেই বলেছি যে কম পাওয়ার সাপ্লাইও লাগছে, এর নিজস্ব পাওয়ার রেটিং কিংবা ক্ষমতা রেটিং, কতটা পরিমাণে পাওয়ার ডিসিপেশন করতে পারবে, কতটা তাপ সহ্য করতে পারবে উত্তপ্ত হলে, সেটা কিন্তু খুব একটা বেশি না। তার মানে বেশি ভোল্টেজ ওঠানামা যখন করবে, সেই আইসি গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা একটা প্রবলেম কিন্তু রয়ে যাচ্ছে। আর কি না, বাণিজ্যিক ভাবে যখন আমরা অনেক বেশি সংখ্যা আইসি উৎপাদন করছি, তখন কিন্তু খরচটা কম হচ্ছে। যদি আমার মনে হয় যে আমি কয়েকশো কিংবা কয়েকটি উৎপাদন করব,
তখন কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যাবে, অনেক ব্যয়বহুল হয়ে যাবে। আবার শুধু তৈরি করার ক্ষেত্রে যে টেকনোলজিটা লাগবে, যে কারিগরি বিদ্যাটা লাগবে, সেটাও কিন্তু অনেক উচ্চ কোটির লাগে। তার মানে প্রযুক্তিগত দিক থেকে বলতে গেলে খুব অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন এই আইসি তৈরি করার ক্ষেত্রে। তো এগুলো একটু অসুবিধা তোমরা বলতে পারো। আর কিন্তু যে অসুবিধাগুলোর কথা বললাম এগুলো খুব বড়সড় নয়, কারণ হচ্ছে বাণিজ্যিক ভাবেই বেশি উৎপাদন করা হয়, খরচটা কমানো কিন্তু সম্ভব হয়েছে। এইবার যেটা আমরা লাস্ট টপিক আলোচনা করবো সেটা হচ্ছে এই আইসি কে বিভিন্ন ভাবে কিন্তু শ্রেণীবিভাগ করা সম্ভব, বিভিন্ন ভাবে। তো সবচেয়ে প্রথম যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের রৈখিক আইসি, আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল আইসি। তো এই দুটো আইসি সম্বন্ধে একটু জানি। দেখো, রৈখিক আইসি নাম থেকেই বুঝতে পারছো এখানে ভোল্টেজ কারেন্টের যে সম্পর্কটা হবে, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ কিংবা ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট, সেটা সমানুপাতিক হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, যেরকম ওহমের সূত্র আমরা দেখেছি ভি প্রপোর্শনাল টু আই। তো ওই টাইপের, মানে এর মানে এটা বলছি না যে ভি প্রপোর্শনাল টু আই, আমি বলতে চাইছি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক, ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের মধ্যে সম্পর্ক, সেটা কিন্তু লিনিয়ার থাকবে। কিন্তু সেটা বলতে টানা থাকবে তা না, একটা নির্দিষ্ট সীমা অবধি কিংবা নির্দিষ্ট লিমিট কিংবা রেঞ্জ অবধি এটা হয়ে থাকে। ওই জন্য নাম হচ্ছে রৈখিক আইসি কিংবা একে বলা হয় অ্যানালগ আইসি। সাধারণত কিছু বিবর্ধক, স্পন্দক এদের ক্ষেত্রে কিন্তু এরকম বর্তনী কমন এটা দেখতেও পাওয়া যায়, তোমরা বইতেও দেখতে পারো, সেখানে ওই নামটা লেখা রয়েছে। শুধুমাত্র কয়েকটা বিশেষ এরকম ওপ্যাম্প নাম লেখা রয়েছে। এটা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, ওপ্যাম্প একে বলা হয়, শর্টে ওপ্যাম্প বলা হয়, পুরো নাম হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার। কিছু বিশেষ ওপ্যাম্পের ক্ষেত্রেও কিন্তু এরকম বর্তনী কিংবা এরকম আইসি ব্যবহার কিন্তু থাকে। তো এখানে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো বিচ্ছিন্ন মানের ব্যাপার নেই, ভোল্টেজ কিংবা কারেন্টের একটা নির্দিষ্ট পাল্লা থাকে, তার মধ্যে পরিবর্তিত হয়। তো এই ব্যবহার এই স্পন্দন বিবর্ধক বর্তনীতে হয়ে থাকে। কিন্তু ডিজিটাল আইসি যেগুলো হচ্ছে সেই ক্ষেত্রে যে ইনপুট আউটপুট যে ভোল্টেজ কারেন্ট যাই বলো না কেন, তাহলে হচ্ছে ভ্যালু কিন্তু দুটোই হবে। তার মানে সে 0 1, অর্থাৎ নিম্ন স্তর কিংবা নিম্ন ভ্যালু থাকবে আর একটা থাকবে হাই ভ্যালু, মাঝামাঝি কোনো ভ্যালু কিন্তু থাকবে না, অর্থাৎ আইদার লো অর হাই স্টেট, মানে এর মাঝে কিন্তু কোনো ভ্যালু কিন্তু অ্যালাউ না। তো এর ব্যবহারটা কি হবে না, অ্যানালগ যে আইসি তার ব্যবহারটা যে কোনো ইলেকট্রনিক বর্তনীতে একটু বেশি হয় স্বাভাবিকভাবে, কিন্তু এই ডিজিটাল আইসির ক্ষেত্রে যেটা হবে সেটা কম্পিউটারের ক্ষেত্রে কিংবা আমরা বলতে পারি যেগুলো ডিজিটাল বর্তনী তার ক্ষেত্রে বেশি হয়ে থাকে, কিন্তু অ্যানালগ আইসির ক্ষেত্রে সে অ্যানালগ বর্তনী কিংবা নরমাল ইলেকট্রনিক বর্তনীতে বেশি হয়ে থাকে। তো তোমরা বইতেও দেখবে এই কথাটাই কিন্তু বলা রয়েছে যে ডিজিটাল বর্তনী কম্পিউটার এবং মাইক্রো প্রসেসর ইত্যাদি জটিল যে বর্তনীগুলো রয়েছে, যেগুলো টোটালটাই বাইনারি সিস্টেমে কাজ করে, দিক পদ্ধতির যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটা মেনে চলে, তো তার ক্ষেত্রে সেই ডিজিটাল আইসি ব্যবহার কিন্তু প্রচুর রয়েছে। তাই দেখো আগেকার কম্পিউটারগুলো একটা, মানে আজ থেকে যদি আমরা 50-60 বছর আগের কথা ভাবি, আগে কম্পিউটারগুলো একটা বড় রুম, একটা হল ঘর জুড়ে থাকতো, তাকে কুল করতে হতো, কত কিছু করতে হতো, স্লো প্রসেসর থাকতো। আর এখন দেখো হাতের মুঠোয় একটা ফোন, সেই একটা মিনি কম্পিউটারের মতো কাজ করছে, একটা ট্যাব কিংবা ছোট ল্যাপটপ কিংবা পামে চলে এসেছে, এই সাইজের মধ্যে অত কিছু ফাংশনিং হচ্ছে। তার মানে সেই ডিজিটাল আইসির জন্য এটা কিন্তু সম্ভব হয়েছে, সব ফাংশনগুলো নিখুঁতভাবে সম্ভব হয়েছে। তো তোমাদের এখানে কিন্তু রয়েছে, কিন্তু এছাড়াও কিছু শ্রেণীবিভাগ রয়েছে যেটা কারিগরি দিক থেকে কিংবা ব্যবহারিক দিক থেকে হয়, কিন্তু ওগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত নয়। পরে যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা তোমরা করো, তো ইলেকট্রনিক্সও নিয়ে পড়লে কিংবা ফিজিক্স নিয়ে পড়লেও যখন এগুলো সাবজেক্ট নিয়ে মেজর করবে, তখন এই ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ডিজিটাল আইসি, অ্যানালগ আইসি, স্পেশালি ডিজিটাল আইসি আরো শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো তোমরা পরে জানবে, আবার তোমাদের সিলেবাসে নেই। তো এখানে শেষ হচ্ছে আমাদের থিওরি পোরশন এই চ্যাপ্টারে। তো এখন অন্যান্য অধ্যায়ের মতোই আমাদের যে হর্স এবং বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে এখানে পিছনের দিকে, সেগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট একটু বলি। তো আমি তোমাদের 2019 এবং 2020-তে তোমাদের কাছে বেশিরভাগই নিউ এডিশন বইটা রয়েছে, তো তার সঙ্গে পেজ নাম্বার ম্যাচ করবে না। তো তার সঙ্গে আমি যেটা বলতে চাইছি যে 2019 কিংবা 20 যে এডিশনে যে বইগুলো আছে তার সঙ্গে পেজ নাম্বার একটু মিলিয়ে নেবে। তো তোমাদের এখানে হর্সে নতুন বইতে একটু কম রয়েছে প্রশ্ন, তো তোমরা একটু পুরনো বইটা দেখবে। সেটা হচ্ছে যে হর্সে এই 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ ইম্পর্টেন্ট প্রশ্ন, আর 964 পেজে, অর্থাৎ আমি যেহেতু ওল্ড এডিশনের বইয়ের কথা বলছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, 7, 8, 9, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 11, 12, 13,
13 থেকে টানা তোমরা কোশ্চেন নাম্বার 20 অবধি ভালো করে দেখবে, ফার্স্টে যেটা রয়েছে। তারপরে 968 পেজে 23 এর দাগ আর 24 এর দাগে দেখবে অনেকগুলো বুলিয়ান সম্পর্ক রয়েছে। নতুন এডিশনের বইতে কি হয়েছে, বুলিয়ান সম্পর্ক একটু কম রয়েছে, কিন্তু এখানে দেখবে 10টা রয়েছে। তো এই প্রমাণগুলো দেখলে অনুশীলনী করতে এবং প্রশ্নবিদ্যা করতেও তোমাদের কিন্তু সুবিধা হবে। মানে যতটা বেশি প্র্যাকটিস করবে ততটা বেশি তোমাদের কিন্তু কালেকশন হবে, তত বেশি অ্যাপ্লিকেশন লেভেলটাও বাড়বে কিন্তু। এরপর দেখবে এনসিইআরটি দুটো প্রশ্ন রয়েছে 969 পেজে, সেটা দেখবে। নেক্সট তারপরে যেটা রয়েছে কয়েক পাতা ছেড়ে, যেটা 974 পেজে WBCHSC বিগত বছরের যে প্রশ্নপত্র রয়েছে এইচএসএ, তার উত্তরগুলো দেখবে এখানে বইতে করে দেওয়া রয়েছে, সেগুলো সবগুলোই দেখতে হবে। তারপরে WB যেই AIEEE এবং যেই মেনে এবং নিটে কিছু এমসিকিউ গুলো দেওয়া রয়েছে বইতে, সেগুলো কিন্তু সবগুলোই করে দেওয়া রয়েছে। শুধু AIPMT যেটা একের দাগে রয়েছে সেটা না করলেও চলবে, কারণ অত বড় প্রশ্ন আমাদের পাওয়া একটু মুশকিল আছে এইচএসএ। কিন্তু তাছাড়া বাকিগুলো যত প্রশ্ন রয়েছে তোমরা দেখবে, সেগুলো কিন্তু কাজে লাগবে। তো এখানেই আলোচনা শেষ করছি, এর সঙ্গেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব ছোট করে, তারপরে এমসিকিউ এবং সেট 1 সেট 2 তারপরের ভিডিওগুলোতে আলোচনা করে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।